নমস্কার, নিশাচরি কথা ফিরে এসেছে আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা শয়তান। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে নীল ও সন্টু। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, যদি আপনাদের এই অডিও প্রেজেন্টেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। শুরু হচ্ছে শয়তান। পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক, কিন্তু সেসব ঘটনায় বিশ্বাস করে এমন লোক অনেক পাওয়া যায় না। আমার জীবনেও একবার এমন একটা ঘটনা ঘটেছিল, যা শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্যও বটে। তোমাদের কাছে সেই কথাই আজ বলবো। বিশ্বাস করতে ইচ্ছা হয়, বিশ্বাস করো। বিশ্বাস না করলেও দুঃখিত হব না। সরকারি কাজে আমি তখন হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি। একটা মানুষ খেকো বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছিল। বারে বারে দেশি বিলেতি বহু শিকারীর গুলি হজম করে সে বেঁচে আছে। লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয়, বাঘের আকারে হিংস্র অপদেবতা। কেউ কেউ নাকি চোখের সামনে তাকে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে দেখেছে, তাকে মানুষের ভাষায় কথা কইতে শুনেছে। এমন লোকেরও অভাব নেই। বনের ভিতরে বসে সে নাকি মেয়ে মানুষের মতন আর্তনাদ করত। তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যে বনের ভিতর ঢুকত সে আর ফিরে আসতো না। লোকে তাই তাকে শয়তান বলে ডাকত। শয়তানকে দেখলেই চেনা যেত, কারণ তার ল্যাজ ছিল না। হয়তো বনের ভিতরে অন্য কোনো জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই ল্যাজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছিল। কিন্তু লোকের বিশ্বাস, শয়তানের এই লাঙ্গুলহীনতায় তার অলৌকিকতার মস্ত প্রমাণ। বাঘের ল্যাজ নেই, তাও কখনো সম্ভব? এসব গল্প যে মিথ্যে তাতে আর ভুল নেই। মানুষ খেকো বাঘেরা প্রায় ভারী চালাক হয়। বড় বড় শিকারীও তাদের বধ করতে পারে না, তাই তাদের নামে এমনই গল্প শোনা যায়। বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে, এমন গল্প শুনেছি। কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ভিন্ন আর কেউ এসব গল্প বিশ্বাস করবে না। শয়তান যে সাধারণ বাঘ, একদিন তার প্রমাণ পেলুম। বন্ধু হরিশের সঙ্গে একদিন সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছি। আমাদের পিছনে পিছনে আসছিল মরা হরিণটাকে কাঁধে করে দুজন কুলি, আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার। বনের একটা মোড় ফিরতেই সামনে দেখি পথের ওপরে বিড়ালের মতো কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে মস্ত বড় একটা বাঘ। তার ল্যাজ নেই। পিছনের কুলিরা রুদ্ধশ্বাসে অস্ফুট স্বরে একসঙ্গে বলে উঠল, শয়তান শয়তান। পর মুহূর্তেই আমরা দুজনেই একসঙ্গে বন্দুক ছুড়লুম। শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠে আবার পড়ে গেল, আর নড়ল না। এত সহজে শয়তানকে ঘায়েল করে আমাদের আনন্দের আর সীমা রইল না। কুলি দুজনও মনের খুশিতে ধেই ধেই নাচ শুরু করে দিলে। আশেপাশের গায়ে সে খবর তখনই ছড়িয়ে পড়ল। দলে দলে লোক শয়তানকে দেখতে এলো। অনেকে তার মৃতদেহের ওপরে কিল চর লাথি বৃষ্টি করে মনের ঝাল ঝেড়ে নিল। অনেক কষ্টে তাদের থামিয়ে জনকয়েক কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাসার দিকে রওনা হলুম। খানিক দূরে যেতেই বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতো সারা আকাশ জুড়ে একখানা মিশে মিশে কালো মেঘ ছুটে এলো।
ভীষণ ঝোড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। শহরে বসে তোমরা এই মুঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবে না। দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশভেদী চূড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। বনের গাছগুলো পাগলের মতো মাটির উপরে বারবার মাথা করবার চেষ্টা করতে লাগলো। আর যেন কার বিপুল ফুৎকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। খানিক তফাতেই একখানা পুরনো বাংলো ছিল। আমরা তাড়াতাড়ি তার ভিতরে গিয়ে আশ্রয় নিলুম। ঝড়ের পর এলো বৃষ্টি, সন্ধ্যার অন্ধকারকে সঙ্গে করে। বুঝলুম আজ আর বাসায় ফেরা হবে না, কারণ এখান থেকে আমার বাসা অন্তত 5 মাইল তফাতে। মাঝে আবার নদী আছে। সেই পাহাড়ে নদী বৃষ্টিধারায় পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে নিশ্চয়ই। কুলিরাও চলে যেতে চাইলে বকশিসের লোভও গ্রাহ্য করলে না। তারা দুটো কারণ দেখালে। প্রথমত, শয়তানের মৃতদেহের সঙ্গে তারা রাত্রিবাস করতে নারাজ। দ্বিতীয়ত, এই বাংলোয় আগে এক সাহেব থাকত, কারা নাকি তাকে খুন করেছিল। সেই থেকেই এই বাংলোয় কোনো মানুষ বাস করতে পারে না। সেই বৃষ্টিতেই কুলিরা বাংলো ছেড়ে পালালো। শিকারী মানুষ, সব রকম বিপদের জন্যই সর্বদা প্রস্তুত থাকতে হয়। সঙ্গে লণ্ঠন এনেছিল, তাই জ্বালালো। ব্যাগের ভিতরে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গোয়াবা জেলি ছিল। তার দ্বারাই আমার হরিশের আর টাইগারের নৈশ আহার শেষ করতে হবে। উপায় কি? আমরা যে খোলা মাঠে নেই, এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা। মাঝের হলঘরে আমরা আশ্রয় নিয়েছিল। ঘরখানা প্রকাণ্ড, দেয়ালে দেয়ালে উইদের রাজত্ব। সমস্ত দরজা জানলাই ভাঙা, মেঝেতে পুরু ধুলোর প্রলেপ। তার ওপরে নানা জীবজন্তুর পায়ের দাগ, বাঘের, ভল্লুকের, শেয়াল কুকুরের। এখানে ওখানে হাড় পড়ে আছে। কোনো কোনো হাড় মানুষের বলেও সন্দেহ হলো। বুঝলুম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকের আস্তানায় পরিণত হয়েছে। বললুম, হরিশ, এখানে আমরা নিরাপদ নই। বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে। বন্দুকে টোটা ভরে তৈরি হয়ে থেকো। হরিশ আমার কথা মতো কাজ করতে করতে বললে, আজ রাত্রে দেখছি ঘুমের দফা রফা। শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোণে টেনে এনে রাখল। আকাশের অন্ধকারকে ছেঁদা করে জলধারা অশ্রান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের ওপর। বিদ্যুৎ সাপগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধারে। বৃষ্টি মানে আহত অরণ্যের কান্নায় চারিদিক পরিপূর্ণ। টাইগার এই পোড়ো বাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ করলে না। ঘরময় ছড়ানো হাড়গুলো সে আগে শুঁকে শুঁকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলে। তারপর উপর দিকে মুখ তুলে কিসের ঘ্রাণ নিতে লাগলো, যেন সে কোনো অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে। টাইগার সাহসী কুকুর, বাঘ দেখলেও ডরায় না। কিন্তু সে আজ অত্যন্ত ভয়ে অস্থির হয়ে উঠল। পেটের তলায় ল্যাজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ে। আবার উঠে কান খাড়া করে যেন কার পদশব্দ শোনে। আমি তাকে ডাকলুম, টাইগার, টাইগার। সে কিছুতেই কাছে এলো না। থেকে থেকে চমকে ওঠে আর হা হা করে হাঁপায়। হরিশ আশ্চর্য হয়ে বললে, টাইগার ওরম করছে কেন? সে কি দেখেছে? আমারও মনে ওই একই প্রশ্ন। চারিদিকে তাকিয়েও সন্দেহজনক কিছুই দেখতে পেলুম না। বলেছি, মস্ত ঘর। আমার এই ছোট লণ্ঠনের আলোতে সে ঘরের অন্ধকার দূর হয়নি। হঠাৎ মনে হলো দেয়ালের ওপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে। হরিশের একখানা হাত
চেপে ধরে বললুম, দেখো দেখো। টাইগার ঊর্ধ্বমুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শিয়ালের মতো কাঁদতে লাগলো। হরিশ বললে, কি দেখবো? ওই ছায়াটা। কোথায়? ওই যে দেয়ালের ওপর দুলছে। তুমিও পাগল হলে নাকি? ওইখানে তো কিছুই নেই। চোখ রোগড়ে চেয়ে আমিও আর কিছুই দেখতে পেলুম না। নিজের ভ্রম বুঝে লজ্জায় চুপ করে রইলুম। বাইরের বনের ভিতর থেকে একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগলো। হয়তো শয়তানের বউ বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে ডেকে বেড়াচ্ছে। গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার কানে কানে কে যেন কথা কইলে। রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাজ ঘেঁষে সরে বসলুম। আমার মুখের ভাব দেখে হরিশ বললে, আবার কি হলো? কে আমার কানে কানে কথা কইলে? সুরেন, তোমার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। তুমি যে এমন ভীতু তা তো জানতাম না। তার ধিক্কার শুনে মনটাকে আবার শক্ত করে চাঙ্গা করে তোলবার চেষ্টা করলুম, কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ থামতে চাইলে না। খালি মনে হয় আমার চারিপাশ দিয়ে আজ সেই সব পা চলে বেড়াচ্ছে যেসব পা চললে কোনো শব্দ হয় না। আমার চারিপাশে সব অদৃশ্য চোখ। আমরা তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে। উহ, কি আশ্বস্তি! ওদের চোখ আড়াই কেমন করে। বললুম, হরিশ, এ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি, চলো। এখানে আর কিছুক্ষণ থাকলেই আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। হরিশ বললে, কুলিদের বাজে কথা তোমার মনের ওপর কাজ করছে। তুমি একটু শান্ত হও। এরকম পোড়ো বাড়িতে এলে গায়ে একটু অকারণেই ছমছম করে বটে, কিন্তু ও কিছু নয়। কিন্তু টাইগারও অমন কাতরাচ্ছে কেন? সে তো কুলিদের কথা বোঝেনি। টাইগার হচ্ছে অবোধ জন্তু, মিছিমিছি ভয় পেয়েছে। সে ভয় পেয়েছে বলে তুমিও ভয় পাবে? তুমি তো মানুষ। এবারে সত্যি সত্যি ঘরের বাইরেকার দালানে দ্রুত পদশব্দ হলো। শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল। হরিশ বললে, কোনো জন্তুর পায়ের শব্দ। আমার মনে হলো কোনো জন্তুর পায়ের শব্দ নয়। জীবনে আমার মনের ভিতরে এমন অলৌকিক ভাবের উদয় হয়নি। ভাগ্যের সঙ্গে হরিশ আছে, নইলে আমার অবস্থা কি হতো কে তা বলতে পারে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত 12টা। হরিশ খাবারের বাস্কেট বার করে বললে, অনেক রাত হয়েছে, এসো এইবার আমরা খেয়ে নিই। আমি বললুম, তুমি একলা খাও, আজ আর আমার খিদে নেই। ঠিক সেই সময় খুব কাছেই আবার বাঘের ঘন ঘন চিৎকার শুরু হলো। শয়তানের সঙ্গিনী কি খোঁজ পেয়েই এখানে এসে হাজির হয়েছে? হরিশ বললে, বন্দুক নাও, বাঘটা ভেতরে আসতে পারে। খুব দীর্ঘ, করুণ ও অস্বাভাবিক এক চিৎকার করে বাঘের ডাক থামল। সঙ্গে সঙ্গে ভাঙা জানলা দিয়ে ছটপট করে ঘরের ভিতরে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়ল। হরিশ বললে, বাদুর। তারপরেই দরজার চৌকাঠের উপরে এসে দাঁড়ালো মস্ত একটা কালো কুৎসিত বেড়াল। বাদুরটা ঘরের চারিদিকে চক্রাকারে উঠতে লাগলো আর কালো বিড়ালটা ল্যাজ তুলে ডাকতে লাগলো। বাদুরটা হঠাৎ গোত্তা খেয়ে শয়তানের মৃতদেহের ওপরে গিয়ে পড়ল। তারপর দুই ডানা বিস্তার করে সেইখানে স্থির হয়ে রইল, একটা মূর্তিমান অভিশাপের মতো। টাইগার আবার দাঁড়িয়ে উঠল এবং ভয়ানক এক আর্তনাদ করে আমার পায়ের কাছে ছুটে এসে পড়ে গেল। কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি সে মরে গেছে। হরিশ সবিস্ময় বললে, সুরেন,
দেখো দেখো। ওহ, কি সে দৃশ্য! যাকে আমরা স্বহস্তে গুলি করে মেরেছি, যার মৃতদেহ এতগুলো কুলি কাঁধে করে এনেছে, যে মরে এতক্ষণে একেবারে কাঠ হয়ে গিয়েছিল, সেই শয়তান এখন আমাদের চোখের সামনেই 4 পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর তার দুটো চক্ষু আগুনের দুটো গোলার মতন দাউ দাউ করে জ্বলছে আর জ্বলছে। সে চোখটা যেন আমাদের ভস্মসাৎ করে দিতে চায়। বাইরে আবার বাঘ ডাকতে লাগলো। শয়তান ধীরে ধীরে ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল। সেই বাদুর আর কালো বিড়ালকেও আর দেখতে পেলুম না। চিৎকার করে আমি মাটির ওপরে পড়ে গেল। সেই সপ্তাহেই দরখাস্ত করে অন্য দেশে বদলি হয়েছি, পাছে শয়তানের সঙ্গে আবার দেখা হয়। হরিশের মতে আমাদের বন্দুকের গুলিতে শয়তান মরেনি, মূর্ছিত হয়ে পড়েছিল মাত্র। হতেও পারে, না হতেও পারে। শুনছিলেন শয়তান, রচনা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে নীল ও সন্টু। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচুরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে। আমরা আবার ফিরে আসবো ঠিক পরের শনিবার রাত 9টায়। ততক্ষণ শুনতে থাকুন নিশাচুরি কথা।